রনিতা ভরপুর প্রেমে আছে, এবার আমাকে চেপে ধরবে। এখন রনিতার এক্সপিরিয়েন্স বলে স্পিকটি নট, বিয়ের জন্য ভালো পাত্র থাকলে কন্ট্যাক্ট করতে পারে। আমার কাছে ভালো মা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। মু খুব শিগগিরই আসতে তো চলেছি তোদিকে সকলের সামনে, তোরা সকলেই মুখে এবার থেকে টেলিভিশনের পর্দাতে খুব শিগগিরই দেখতে পাবি। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আজকে আমাদের যিনি অতিথি তার একটা চমৎকার বিষয় রয়েছে, জানেন তো। তার ক্যারিয়ারের ধরুন বেশ 15 বছর তো হলো, তার বেশি হতে পারে, কিন্তু এই এতগুলো বছরে নানান নামে নানান চরিত্রে তাকে দর্শক দেখেছেন বটে, কিন্তু একটি নাম, একটি চরিত্র তার সঙ্গে এখনো রয়ে গিয়েছে এবং আমার ধারণা আজীবন রয়ে যাবে। বাহা। বুঝতে পেরেছেন কার কথা বলছি? রনিতা দাস আজকের অতিথি। নমস্কার। 15 বছর কি ঠিক বললাম? হ্যাঁ, তার বেশি অ্যাকচুয়ালি। 18 কারণ সিরিয়ালের আগে আমি রিয়েলিটি শোজ করতাম, রাইট। তো তারপরে তো সিরিয়ালের সুযোগ পাই শুরু একদম। বাহা, বাহা তো বোধহয় আজীবন তোমার সঙ্গে থেকে যাবে। রনিতা বাহা দাস তুমি এরকম করে নিতে পারো। হ্যাঁ, that became a part of history of television. And একটা সময় আমার মনে হতো যে এই ধাঁচাটা থেকে বেরোনো সম্ভব কিনা, বা অন্য চরিত্র আমি পারি কিনা, কারণ তখন তো অনেকটা ছোট ছিলাম। তারপরে অনেক চরিত্র করে, অনেক কাজ করে, দেন আই রিয়েলাইজ নো, হোয়াট এভার যেটা ক্রিয়েট হয়েছে, ইউনিভার্স যেটা ক্রিয়েট করেছে উইথ স্টার জলসা, উইথ বীণাদি, উইথ মি, ইটস আ পার্ট অফ ইন্ডিয়ান টেলিভিশন হিস্ট্রি। এটা সারা জীবন রয়ে যাবে, and I'm grateful for this opportunity and for the entire thing যেটা ঘটেছে আমার সাথে। একদম। এবং ওই যে পুজোর সময় বাহা শাড়ি আপনার নিশ্চয়ই আছে, তোমার সেই সময় বাহা শাড়ি ছিল? মানে পুজোর সময় বাহা শাড়ি পরতে হবে। অ্যাকচুয়ালি ওটা খুব মজা হয়েছিল। সেটা হচ্ছে যে আমি তখন শুটিং এ, শোতে এতই ব্যস্ত, প্লাস পড়াশোনায়, বাইরের জগতে কি হতো আমি জানতাম না। কারণ আমি বাড়িতে আসতাম শুধু ঘুমোতে, এবং ঘুম চোখে উঠেই স্টুডিও যেতাম। তো বাড়ির লোকেদেরও ঠিকভাবে দেখা বা পাড়ার লোকেদের চেনা, মানে আমি তো কিছুদিন মনে হয়েছিল পাড়ার লোকেদেরও আস্তে আস্তে ভুলে যাচ্ছি, মুখ দেখিনি অনেকদিন। সো আমার কোনো আইডিয়াই ছিল না যে বাহা শাড়ি বেরিয়েছে এবং সেটা বাইরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে সবাই দেখি আমার বাড়িতে যারা মানে হাউস হোল্ড হেল্পার আছেন, তারা সবাই বলছে এবার তো পুজোয় আমরা বাহার শাড়ি নেব, বাহার শাড়ি। অ্যান্ড আমি ভেবেছি আমি সিরিয়ালে যে শাড়িটা পরি সেটা কথাই বলছে, ওইরকম শাড়ি ওরা চাইছে। তো আমি প্রিয়গোপাল পিসলতে গেছি মায়ের সাথে, সবার পুজোর শপিং করছে, অ্যান্ড দে আর লাইক আমাদের এত বাহার শাড়ি সেল হচ্ছে। দেন আই ওয়াজ সারপ্রাইজড যে আচ্ছা, আমি যে শাড়িটা পরি এটা পুজোতে এরম শাড়ি সবাই পরবে, আর পুজোতে তো সবাই ব্রাইট পরে না, ব্রাইট কালারফুল এন্ড অল। এন্ড ওটা তো একদম কটন, ইটস হ্যান্ডলুম কালেকশন। কারণ প্রথম আমার মনে আছে আমাকে যখন পড়ানো হয়েছিল লুক সেটের সময়, তখন হচ্ছে বাইলুম থেকে এসেছিল, বাইলুমের রঙ্গোলি কালেকশনস। ওই 6-7টা শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে পরতাম, যেহেতু বাহা খুব গরিব এন্ড অল। তো আমি বলছি পুজোতে সবাই এরকম হ্যান্ডলুম কটন করবে। দেন আমি দেখলাম মানে চরিত্রটার প্রতি এতই মানুষের ভালোবাসা যে পুজোতেও দে আর হ্যাপি টু ওয়্যার প্লেন কটন শাড়ি। অ্যাবসলিউটলি। এবং এটা বোধহয় তোমার ধারণাও ছিল না যে একটা ধারাবাহিকের চরিত্র স্টাইল স্টেটমেন্ট তার, সেটা ফ্যাশন তৈরি হয়ে যেতে পারে এভাবে। হ্যাঁ, মানে এগুলো না ঘটেছে, এগুলো আমরা মনে হয় না আমরা কেউই কোনোদিন ভেবেছি, মানে না যারা তৈরি করেছেন, ক্রিয়েট করেছেন, আমরা কেউই ভাবিনি এগুলো ঘটতে গেছে। এবং মানুষ মানে ভালোবাসার এমন শিখরে নিয়ে গেছিলেন আমাদের সবাইকে সেই সময়, যে এটা তৈরি হয়েছে। তোমার কি মনে হয় এটা ঈশ্বরের আশীর্বাদ? তুমি ঈশ্বরে বিশ্বাসী? একদমই, মানে এটা পুরোটাই ওনারই দান। ঈশ্বরের কথা যখন এলো, এবার দেবীর কথায় আমরা আসি। এবার রনিতা বাহা দাস, আমরা ওকে এভাবে ডাকতেই স্বচ্ছন্দ বোধ করি। এবার রনিতা বাহা দেবী দাস। এবার দেবী কোথা থেকে এলো, কিভাবে এলো, সেই দেবীর গল্প রনিতা বলবে। দেবী এলো হচ্ছে আমরা একটা আমাদের যে প্রোডাকশন হাউস আছে, স্থলান্তর ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট পিএলটিডি, SFEL, ওখান থেকে আমরা জিতে প্রথম একটা
সিনেমা বানাই জি বাংলা অরিজিনালস এর জন্য, মণিহারা। তো সেইটা সম্রাট দা আমাদের সুযোগ দিয়েছিলেন প্রথমবার, কারণ আমরা অভিনেতা হিসেবে কাজ করি, কিন্তু অ্যাজ প্রডিউসার তো এর আগে কাজ হয়নি। তো উইথ সন্দীপ আগরওয়াল আমরা একসাথে প্রোডাকশনটা করি, এবং মণিহারার টিআরপি ভীষণ ভালো আসে, রেটিং খুব ভালো আসে, এবং সেই জন্য জি থেকে আমাদের অফার করা হয় মণিহারার সিকুয়েল দেবী, যেটা বড় পর্দায় আসবে এবং তারপর জি5 অ্যাপে থাকবে। তো এভাবে দেবীর জন্ম, এবং এইভাবেই দেবীর স্ক্রিপ্ট তৈরি হয়েছে, তারপর দেবী সিনেমা তৈরি হয়েছে, তারপর 5th সেপ্টেম্বর এটা হলে আসতে চলেছে। দেবী আসছেন, বাহা আসছেন এবং মা দুর্গা আসছেন। চমৎকার একটা সময় দেবী রিলিজ করছে, হ্যাঁ, পুজোর ঠিক আগে আগে। দেবীর মধ্যে পুরাণ, মাইথোলজি, এবং আমরা যে ঠাকুমা দিদিমার কাছে যে ধরনের গল্প শুনে বড় হয়েছি, বৃষ্টির দুপুরে, লোডশেডিং এর সন্ধে, দেবীতে বোধহয় সেই ফ্লেভারটা পুরোপুরি থাকছে নাকি? হ্যাঁ, এটা দেবীর গল্প বলতে গেলে আমি একটু দর্শকদের বোঝার সুবিধার জন্য একটু মণির প্রিলিউডটা দিতে চাই। মণিহারাতে আমাদের গল্পটা ছিল যে মণি নামে একটা পেত্নী থাকে একটা গ্রামে, সেই পেত্নীটা ওই গ্রামে কোনো বিয়ে হলে সেই বিয়েতে যদি পণ দেওয়া নেওয়া হয়, সেই পেত্নীটা অ্যাটাক করে বরকে নিয়ে চলে যায়, বিয়েটা হতে দেয় না। কারণ একদিন পণ না দিতে পারার জন্য ওনাকে জ্বালিয়ে মারা হয়েছিল, সেই থেকে উনি মেয়েদেরকে ওইভাবে প্রোটেক্ট করে গ্রামে। তো বেসিক্যালি একটা পেত্নী, কিন্তু যার ইন্টেনশন ভালো। এটা আমাদের মণিহারার গল্পের মূল আকর্ষণ ছিল। এবং সেই মণি পেত্নী পরবর্তীকালে একটা মানুষের প্রেমে পড়ে এবং তাদের বিয়ে হয়, এবং তাদের সন্তান যে হয় সে হচ্ছে দেবী, যে হাফ পেত্নী এবং হাফ মানবী। কিন্তু সে নিজে বুঝতে পারে না যে তার মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার আছে কি নেই, সেটা নিয়েই আমাদের দেবীর জার্নি এগোয়। তো আমরা মণিহারাতেও আমাদের এটাই মোটো ছিল যে তুমি সমাজে আমরা পেত্নী কাদের বলি, ধরো অনেকে দেখবে কারো দেখা নিয়ে কাউকে খারাপ দেখতে হলে বলে এই ওকে পেত্নীর মতো লাগছে বা এই ওকে ডাইনির মতো লাগছে, আমরা নেগেটিভ টার্মে ইউজ করি। কিন্তু আওয়ার মোটো ওয়াজ কি তুমি যাকে পেত্নী বলছো বা তুমি যাকে ডাইনি বলছো, তাদের ইন্টেনশন যদি ভালো হয়, তাদের ইন্টেন্ট যদি ভালো হয়, তারা যদি ভালোর জন্য কোনো কাজ করে, দেন মানে সেই স্পিরিটটাকে, সেই আত্মাটাকে আমাদের রেসপেক্ট দেওয়া উচিত। তো এবারে মনির পরে মনির সন্তান দেবী আসছে, এবং দেবী এসে কিভাবে সোসাইটিকে হেল্প আউট করছে বা সোসাইটির পাশে কিভাবে থাকতে পারছে, এটাই দেবীর জার্নি। এবং সিনেমাটা দেখতে হবে, মানে ভালো ভূতের গল্প আর কি। রাইট। তুমি যেহেতু প্রোডাকশনের কথা বললে, এবং লাস্ট কিছুদিনের আমরা যদি একটু হিসেব দেখি, তাহলে বাংলায় গোয়েন্দা আর ভূত কিন্তু খুব হিট, খুব হিট, মানে মানুষ ভীষণ পছন্দ করেন। প্রোডাকশন ওয়াইজ যখন তোমরা ভাবলে এই জনটা নিয়ে কাজ করতে চাইলে, এইটাও কি মাথায় ছিল কোথাও যে ফাইনালি তো দেখো পয়সা বেরোতে এলে তাহলে আবার একটা প্রোডাকশন করা যাবে? দেখো, প্রথম কথা বলি, এখন যে ইন্ডাস্ট্রির অবস্থা, একটা ছবি করতে গেলে না অনেক কিছু ভাবতে হয়। যদি আমরা ভাবি যে ফিনান্সিয়ারের টাকাটা আমাদের ঠিক মতো সময় মতো তার হাতে তুলে দিতে হবে, সেটা ভাবতে গেলে অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে, যে আমি কত বাজেটের মধ্যে ছবি করছি, সেই বাজেটে আমার কোন কোন আর্টিস্ট আসছে, আমার কন্টেন্ট কি, এবং সেটা আমি কোথায় গিয়ে সেল করছি। তো এই ক্ষেত্রে আমি প্রচন্ড প্রথম থেকে বলবো যে জি বাংলা, সম্রাট দা, জালাল দা, সৌম্য যেভাবে আমাদের নতুন প্রডিউসার ইয়াং বলে যেভাবে আমাদের সাপোর্ট করেছে, এই সাপোর্টটা মেজর ছিল। এবং এই যে ভূতের গল্পই বানাও, এই সাহসটা কিন্তু সম্রাট দাই দিয়েছে যে ভূতের কন্টেন্ট বানাও, এটা ভালো চলেছে। তো ওনারা এই যে চেয়েছেন, এই যে ডিমান্ডটা, তবে গিয়ে না আমরা দিয়েছি। কারণ দেখো, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কাছে তো 5 রকমের 5টা কন্টেন্ট আছে। তুমি প্রেমের গল্প পাবে, তুমি তারপরে তোমার গোয়েন্দা গল্প পাবে, ভূতও পাবে। আমরা সবকিছু নিয়ে রেডি থাকি, যে যেটা চাইবে, যেটা বাজেট ফ্রেন্ডলি হবে, যাতে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু হ্যাঁ, ভূতের একটা ডিমান্ড তৈরি হয়েছে এবং লোকজন পছন্দ করছে। তোমরা কোথায় শুট করেছো? আমরা কলকাতাতেই শুট করেছি। সেই শুটে কোনো ভৌতিক অভিজ্ঞতা?
না গো, আমি দেখলাম ভূতের থেকে তো মানুষ বেশি উৎপাত করে ভূতের মতো আজকাল। হ্যাঁ, ভূতরা অনেক সেফ কিন্তু। হ্যাঁ, কেন এটা মনে হলো যে মানুষ ভূত? কারণ কয়েকটা জায়গায় এমন এক্সপিরিয়েন্স হয়েছে শুটিং করতে গিয়ে, যেখানে আমরা খুব পিসফুলি লিগালি উইথ পেপারস শুট করছি, সেখানেও কিছু মানুষ এসে এমনভাবে উত্তেজনা ক্রিয়েট করছেন যারা হয়তো পোস্টে নেই, কিন্তু বলছে আমার পারমিশন ছাড়া কি করে হচ্ছে, এবং যেখানে আমার হাতে রিটেন পারমিশন আছে। আমি দেখলাম কিছু লোক এত মানে ভুল পাওয়ার হাতে নিয়ে নিয়েছে দ্যাট দে আর থিঙ্কিং কি দে আর অল ইন অল, বাট দে আর নট। সেই মানুষ ভূতদের এক্সপোজ করে দেবে আজকে? না, এক্সপোজ করতে চাইছি না, কারণ সরি বলেছে, কিন্তু আমি ব্যাপারটাতে খুবই অসন্তুষ্ট। কারণ আমি দেখছি মানুষের ধৈর্য হারাচ্ছে এবং মানুষ শান্ত মুখে শান্ত মাথায় কথা বলতে ভুলে যাচ্ছে। মানে এটা এখন আমার লার্নিং যে আমার সাথেও যদি কেউ মিসবিহেভ করে যায়, আমি সেই সময় চুপ করে যাই, মানে আমি আর্গুমেন্টে যাই না। আমার মনে হয় যে হয়তো ওই মানুষের মানসিকতা এই মুহূর্তে ঠিক নেই, লেটার অন হি অর শি উইল রিয়েলাইজ। কিন্তু আমি শুটিং করতে গিয়ে এটা, যেহেতু আমাদের খুব কম দিনের মধ্যে অনেকটা কাজ শেষ করতে হচ্ছিল, অনেকটা টাইট বাজেটে আমরা কাজ করছিলাম। আর এই ভূতের সিনেমায় না অনেকেই আলো, ক্যামেরা, গ্রাফিক্স এসবের অনেক মানে মাথা ঘামাতে হয় ডিরেক্টরকে এবং টিমকে। সেখানে অত কম সময়ের মধ্যে এরকম ধরনের কন্টেন্টে কাজ করা টাইট বাজেটে খুব টাফ। সেখানে যদি এই এক্সট্রা উপদ্রবগুলো হয়, তখন সত্যি মনে হয় কি দেবীর মতো সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে কিছু একটা করে দিই। এক তো ভালো ভূতের গল্প, এবং ভূতের গল্পে প্রেমও রয়েছে, মানে সেই প্রেমের ফলেই দেবীর জন্ম। তো রনিতার প্রেমের কি খবর, এটা সকলে জানছে। এইটা না মানে রনিতা ডিসাইড করেছে একটা সময়, রনিতা বাহা দেবী দাস। রনিতা যখন ছোট ছিল, রনিতা কিচ্ছু বুঝতো না, মন খুলে প্রেম করেছে, সবাই জেনেছে, সোশ্যাল মিডিয়া জেনেছে। তারপর একটা সময় যখন কিছু ঘটেছে, তখন অনেকে অনেক কথা বলেছে। এখন রনিতার এক্সপিরিয়েন্স বলে স্পিকটি নট, একদম চুপ থাকো, একদম যখন বিয়েটা হবে, একদম 4 হাতের ছবিটা পড়বে, তখন ছবি জানতে পারবে। তাহলে রনিতা মানে ইজ ইন আ রিলেশনশিপ। রনিতা ভরপুর প্রেমে আছে, ভগবানের আশীর্বাদে আছে, রনিতা ভালো আছে। আর এই যে বিয়ের 4 হাতের সেই ছবিটা পোস্টটা কবে হবে, মানে 2025? এটা না, এটা ভগবান জানে, এটা আমিও জানি না, বুঝতে পারছো তো? মানে আমার কোনোদিনই ছোটবেলা থেকেই এরকম কোনোদিন ছিল না যে না এখন হিরোইন ইমেজ আছে, এখন বিয়ে করবো না, বা ইটস নট লাইক দ্যাট। বিকজ আমার কাছে বিয়েটা, সংসারটা, ভালো মা হওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমার লাইফের একটা মেজর ইম্পর্টেন্ট পার্ট, এবং আই ওয়ান্ট টু ডু দ্যাট, তো আই উইল ডু দ্যাট। এটা আমি জানি, মানে আমাকে সেখানে যদি ক্যারিয়ারে ব্যালেন্স করতে হয়, যদি ভোর 6টায় উঠে ঘরের কিছু কাজ করে কাজে যেতে হয়, আমি ওকে, বাট আই ওয়ান্ট টু সেলিব্রেট দ্যাট পার্ট অফ মাই লাইফ। কারণ একটা সময় মাকে দেখে মনে হতো যে মা কত কষ্ট করছে সারাদিন, সংসারে কাজ করে আমাকে নাচের কম্পিটিশনে নিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, আবার ঘরে এসে ঘরে কাজ করছে, তো মার জন্য ইটস আ বার্ডেন। কিন্তু এখন এই বয়সে দাঁড়িয়ে আমার কোথাও গিয়ে মনে হয় ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট কিছু একটা তৈরি করা, না নিজের হাতে, নিজের সংসার, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা, মানে এখন তো সোশ্যাল মিডিয়া আমাদের জীবন, কিন্তু তুমি সেটার থেকে ডিস্টেন্স মেনটেন করছো কি তোমার শিক্ষা নিয়ে? মানে সোশ্যাল মিডিয়ায় এত কথা বললে কোথাও নজর লেগে যাচ্ছে মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে আমরা অতিরিক্ত বাউন্ডারির বাইরে গিয়ে লোকের জীবন নিয়ে আলোচনা করছি। সোশ্যাল মিডিয়াটা জীবন, এটা কখনোই আমার মনে হয় না। কারণ একটা সময় ছিল, আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি আমার কথা বলছি, তখন আমাদের পোর্টফোলিও শুট করতে হতো, এরকম একটা বড় পোর্টফোলিও দিত, যেটা কপি নিয়ে নিয়ে আমরা অডিশনে যেতাম। এখন কেউ কোথাও কিছু হলে আমরা ইনস্টা লিঙ্ক পাঠাচ্ছি এবং তারা আমাদের প্রোফাইল দেখে নিচ্ছে। এখন তো কিছু কিছু ক্ষেত্রে তোমার অভিনয়ের ট্যালেন্টও দেখা হচ্ছে না, দেখা হচ্ছে কত ফলোয়ার্স আছে, কারণ তাদের সেই প্রোডাক্টটা তাহলে অত লাখ বা কোটি মানুষের কাছে পৌঁছবে। ঠিক আছে, এটার যেমন একটা ভালো গুণ আছে, একটা খারাপ গুণও আছে। বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে যারা টাকা ঢালছে তারা দেখছে যে ভাই আমি এত লাখ মানুষের কাছে পৌঁছলাম, আমি তেমনই স্টার নিলাম।
কিন্তু যারা ট্যালেন্ট দেখে, যারা জানে ভাই আমার কন্টেন্টটা যে পারফর্ম করছে সে বেস্টটা দিক, তারা তখন ফলোয়ার্স না হলেও তারা তখন তোমার অ্যাক্টর মানে পারফরমেন্স, তোমার ট্যালেন্ট দিক। তো সোশ্যাল মিডিয়ার প্লাস অ্যান্ড মাইনাস আছে। এবার বিং আ অ্যাক্টর, আমাকে আমার কাজ মানুষের কাছে পৌঁছানোর জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আমাকে দৌড়ে দৌড়ে গিয়ে কাউকে বলতে হচ্ছে না, আমি যা করছি যা না করছি আমি একটা প্ল্যাটারে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। কিন্তু আমি কতটা দেব, দ্যাট ইজ মাই থিং। এবং আমার কোনটা নিয়ে কথা হবে বা কথা হবে না সেটা নিয়ে আমি খুব এখন কনসিয়াস হয়ে গেছি। মানে আমি সেটাই দেব যেটা নিয়ে বাদবাকিরা কথা বলতে পারে। আমি এমন কিছু দেব না যেটা নিয়ে আমি চাই না কেউ কথা বলুক। এবং আমি দেখি মানুষ একটা, ধরো আমরা এখন যে কোনো ইভেন্টে যাই বা যেখানেই যাচ্ছি, কোনো একটা নর্মাল কথাও পাশ থেকে কেউ ভিডিও করে কেউ একটা দিয়ে দিল, সেটা ট্রোলড হয়ে গেল। বা একটা সম্পর্কে দুটো, যারা ধরো ইন্ডাস্ট্রিতে আছে, রিলেশনশিপে আছে, দুটো মানুষের মধ্যে কোথাও হয়তো ধরো বনিবানা হচ্ছে না, তারা কিছুদিন ছবি দিল না বা তারা কিছুদিন আলাদা আছে, সেটা নিয়েও লোকজন এমন করে কথা বলছে, এমন কিছু করছে। আমরা কোথাও মানে এই একটা সেলিব্রিটি লাইফে আছি বা এরকম একটা রূপলি পর্দায় আছি বলে আমরা হয়তো ম্যানেজ করে নিই, কিন্তু না আমাদের বাবা মাদের খুব চাপ হয়, জানো তো? তুমি কিভাবে সামলেছিলে যখন তোমার কে নিয়ে বা তোমার সম্পর্ক নিয়ে অনেক নেগেটিভ আলোচনা বা সোশ্যাল মিডিয়া পড়ে গেল নানান রকম কমেন্টস? দেখো, প্রথমে তো আমার একটা সময় মনে হয়েছিল যে এত নেগেটিভ কথা হচ্ছে, আমার কথাটা আমার মনে হচ্ছে লিখিত বিস্তারিত ভাবে আমার দেওয়া উচিত, যাতে লোকে পড়ে সেটা বুঝে যায়। তারপর আমি একটা সময় ভাবলাম আমি কেন এত এক্সপ্লেনেশন দেবো, লেট ইট বি, সময়টা যাক। কারণ আমি যখন শুরু করেছি কাউকে তো এক্সপ্লেন করে কিছু শুরু করিনি। তো সব কিছুরই একটা সম্মান থাকে, একটা মাধুর্য থাকে। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে এই যে দেখি কিছু, আমারও কিছু ছবি ভিডিও নিচে এমন কিছু কুৎসিত কমেন্ট লোকজন করে, আমি বুঝতে পারি না যে, মানে আমি বুঝতে পারি যে মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হচ্ছে যে তারা ওপেনলি যে কোনো মহিলাকে বা যে কোনো পুরুষকে, মানে যে কোনো মানুষকে এটা অশ্লীল ভাষায় কথা বলতে পারে। মানে এটা তো একটা সাহস না, বিশাল। তোমার প্রোফাইল আমি দেখতে পাচ্ছি, তুমি কে, তুমি এসে ওরকম ওপেনলি একটা কমেন্ট করছো। তো এতেই মনে হয় যে কলিযুগ, সত্যিই কলিযুগ চলছে। এবং আমি ওয়েট করছি কবে কাল কি আসবে। টেলিভিশনের কথায় একটু ফিরি। টেলিভিশন সত্যি তোমাকে মানে যে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল, মানে আনবিলিভেবল। তো এই মুহূর্তে টেলিভিশন নিয়ে তোমার কি ভাবনা চিন্তা? কারণ তুমি যখন টেলিভিশন চুটিয়ে করেছো সেই সময়টা কিন্তু তার থেকে অনেকখানি বদল এসেছে। তোমাদের শুটিং এর টাইম একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, আরো অনেক কিছু চেঞ্জেস, গল্পে বদল আসছে, অনেক এক্সপেরিমেন্টাল গল্প নিয়ে এখন কাজ হচ্ছে। তো তোমার কাছে কি অফার আছে কোনো, বা তুমি কি ভাবছো টেলিভিশন? এটা তো অনেক বছর ধরে একটা প্রশ্ন। একটা সময় আমি ভেবেছিলাম আমি এখন ফিরবো না, কিন্তু আমি প্রোডাকশন, ছবি, ওয়েব তিনটে জায়গায় অ্যাজ প্রডিউসার, অ্যাজ অ্যাক্টর ঘেঁটে দেখে নিয়েছি। এবং এখন যে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা না, এখন তোমাকে সব জায়গায় থাকতে হবে। মানে ইউ হ্যাভ টু বি আ অলরাউন্ডার, তুমি সব করো। বিকজ এখন যা অবস্থা, আমাদের সময় একটা সেগমেন্ট ছিল কাজের, নাও দের ইজ নো সেগমেন্ট। এখন মেগার ক্ষেত্রেও লোকে দেখবে অতক্ষণ বসে মেগা দেখছে না, ছোট ছোট আরো ছোট কন্টেন্ট খুঁজছে, কোথায় 5 মিনিটের কন্টেন্ট, কোথায় 15 মিনিটের কন্টেন্ট। মাঝখানে জি যেমন একটা মিনি সিরিজ স্টার্ট করলো ফর 15 মিনিটস, 7 মিনিটস। তো এটাও একটা আসছে কিন্তু জনার, তাতে যেমন অনেক থিয়েটারের অ্যাক্টরসরা চান্স পাচ্ছে, অনেক অ্যাক্টরসদের জন্য, নতুনদের জন্য অনেক অপরচুনিটি আসছে, তেমন আমার লেন্দি কন্টেন্ট বা যেটা একটা মেজর অডিয়েন্স ধরে রাখে সেটা ল্যাক করছে। তো এখন আমার মনে হয়েছে যে সিরিয়ালের, আর আমি যখন সিরিয়ালের অত জনপ্রিয়তা পেয়েছি, অত কিছু পেয়েছি, তখন আমার বয়স বা আমার চিন্তা ভাবনা একরকম ছিল। এবং তারপর ওয়ার্কশপ করে 2 বছর মুম্বাইতে থেকে এসে 5খানা প্রোডাকশন করে এখন যখন আমি পুরোটা বুঝি না, এখন আমার মনে হয় অ্যাজ অভিনেত্রী কিছু চরিত্র থাকে যেটা তোমাকে কিক দেবে, যেটা তুমি পারফর্ম করতে চাইবে ফর ইয়োর সেলফ, টু আন্ডারস্ট্যান্ড তুমি এটা পারো কিনা। এরকম আমার অনেক ক্ষেত্রে হয়, কিছু চরিত্র আমার মনে হয় এটা আমি পারবো, লেট মি সি আমি পারি কিনা। অভিনেত্রী হিসেবে এটা ওয়ার্ক করে।
মানিটারির দিক থেকে, সিকিউরিটির দিক থেকে তখন মনে হয় টেলিভিশন ইজ দ্য সেফেস্ট প্লেস, কিন্তু এখন সেটা নয়, কারণ 3 মাসেও মেগা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সময় এটা কোনোদিন ছিল না। কিন্তু হ্যাঁ, এটা যেটা হয়, এটাকে আমি এখন প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে বলি একদম ঠিক হয়। যারা টাকা দিচ্ছে তারা যদি বিজনেস না পায়, কেন তারা ইনভেস্ট করবে? সো দে আর রাইট, when you are doing something you have to be a hit and you have to give your best. হিট হোক না হোক সেটা তো দেখো, একটা প্রজেক্ট তো একা কারোর ঘাড়ে থাকে না, সেটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। হিটটা লাকের ব্যাপার, বাট when you are working on something you have to give your best, এবং তুমি যদি ওখানে 100% দাও, কেউ না কেউ আছে যে তোমায় বলবে হ্যাঁ এটা ওখানে, ওটা না চললেও ও কিন্তু ভালো করছে। তো এখন ওই জায়গা থেকে টেলিভিশনটা আমার মনে হয় যে প্রেশারটা চলছে না টিআরপি, যে না থাকলেই বন্ধ হয়ে যাবে, এই প্রেশারটা দরকার। এটা গুড এন্ড ইট ইজ আ হেলদি কম্পিটিশন, ইট শুড বি। ওই একটা মেগায় ঢুকে গেলাম, 1 বছর 2 বছর চিন্তা নেই, আরামসে আছি, একটু কম্পিটিশন থাক। তো তোমার কাছে অফার এসেছে কিছু, মানে তুমি ভাবছো টেলিভিশন নিয়ে আবার? হ্যাঁ, খুব তাড়াতাড়ি সবার মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। আমি কোনো মানে আমি ছবির কথা বলি, সোশ্যাল মিডিয়াতে বা ওয়েবের কথা বলি, নর্মাল পাবলিক আমি দেখেছি, নর্মাল অডিয়েন্স আর নট ইন্টারেস্টেড, দে ওয়ান্ট টু সি মি যেভাবে দেখতো ওভাবে আবার কিছু ভালো গল্পে দেখবে, টানা দেখবে। তো আমি এটা ফলো করেছি কমেন্টস, এবং তুমি এটুকু আমাদের বলছো যে খুব তাড়াতাড়ি সেটা কিছু হচ্ছে। হ্যাঁ, ভীষণ। আর কিছু রিভিল করবে না? মানে আর কিছু করতে পারবো না অফিসিয়ালি। বেশ, আমরা শেষ করবো একটা মজার জিনিস দিয়ে। তুমি নিজের নাম কখনো গুগল করে দেখেছো? হ্যাঁ, হ্যাঁ দেখেছি, কি কি খারাপ রটনা বেরোয় আমার নামে, কি কি ভালো জিনিস আছে আর খারাপ আছে। অ্যাকচুয়ালি আমি, আমার মনে আছে ফার্স্ট টাইম আমি আমার নামটা গুগল করে দেখেছিলাম এটা দেখার জন্য যে আমার নামে কি কি খারাপ জিনিস আছে। আচ্ছা, কিন্তু আমি খুব একটা কিছু পাই না, সেটা ইনফরমেশন, তাই? কিন্তু তোমাকে নিয়ে প্রচুর প্রশ্নও তো আছে মানুষের, মানে রনিতা দাস লিখে আমরা যদি গুগল সার্চ করি তাহলে ইন জেনারেল যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয় সেগুলোই গুগল দেখায়। আচ্ছা, এটা আমি জানি না। ওকে, তো আমরা সেই পড়াশোনাটা আজকে করে এসেছি। এই রে, হ্যাঁ, তো আমরা করেছি, এবার আমাকে চেপে ধরবে। প্রথম যেটা মানুষের প্রশ্ন, রনিতা দাসের হাজবেন্ডের নাম। দর্শকের প্রশ্ন। আমার বিয়েই হয়নি, এবং এই ইউটিউবে আপনারা যে ভিডিওগুলো দেখেন যে রনিতা দাস বিবাহিত, ওনার বেবি আছে, এগুলো সব ভুল কথা। আমার 2টো পেট ছানা আছে, ওয়ান মাই ফাঙ্কি, মাই সিজু বয় অ্যান্ড মাই গোল্ডেন রিট্রিভার রোজি। তো এই একটি ছেলে একটি মেয়ে আমার পেট সন্তান, দ্যাটস অল। এখনো আমি বিবাহিত নই, তো বিয়ের জন্য ভালো পাত্র থাকলে কন্ট্যাক্ট করতে পারে। বাবা মা প্রোফাইল চেক করবে, এর মানে এটা ওদের বক্তব্য, আমার না। কিন্তু নেক্সট যেটা আসে, রনিতা দাস চাইল্ড। আমার মনে হয় উত্তরটা একবারেই আমি দিয়ে দিলাম, কারণ আমি জানি এটা অলরাউন্ডার প্রশ্ন। এটার উত্তরও যা দিলাম, অনেকে নিচে গিয়ে লিখবে কি মিথ্যা কথা বলে, এই ছবি দিয়েছিল, এই বাচ্চার ছবি আছে, যে বাচ্চার ছবিটা সার্কুলেট হয়েছিল ওটা আমাদের রনি চক্রবর্তী, লেট অ্যাক্টর যিনি মারা গেছেন, ওনার ছেলের রাউডির ছবি। ওর অন্নপ্রাশনে আমি কোলে তুলে ছবিটা দিয়েছিলাম। সেই সময় যেহেতু আমি ইষ্টি ছেড়েছিলাম, সবাই ভেবেছে যে আমি সিরিয়ালটা ছেড়েছি ফর দ্য বেবি অ্যান্ড আই বিকাম আ মম। সো এইটা আপনাদের মানে মিসআন্ডারস্ট্যান্ডিং। কেন একজন অবিবাহিত, মানে এখনো কুমারী, বিয়ে হবে, ফার্স্ট ম্যারেজ হবে, তাকে এভাবে ট্যাগ না করলে আমার মনে হয় বেটার। নেক্সট ওয়ান ইজ টিভি শোজ উইথ রনিতা দাস। এটা আমার মনে হয় রনিতা যে অলরেডি যে সিরিয়ালগুলো করেছেন সেগুলোর খোঁজ চলে গুগলে, কিন্তু ইন্টারেস্টিং যে তথ্যটি আমরা পেলাম, রনিতা আবার খুব শিগগিরই সিরিয়ালে আসছে। আমার মনে হয় রনিতা এটা তুমি একটু বাহার স্টাইলে বলে দাও। মো খুব শিগগিরই আসতে তো চলেছি তোদিকের সকলের সামনে, তোরা সকলেই মুখে এবার থেকে টেলিভিশনের পর্দার থেকে খুব শিগগিরই দেখতে পাবি। Oh, great, nice. Next is রনিতা দাস ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে আমার মনে হয় রনিতার একটা মানে বিউটিক ওয়ালা প্রোফাইল রয়েছে, তুমি সেটা যদি একটু বলে দাও, তোমাকে ইনস্টাগ্রামে লোকে খোঁজে। রনিতা দাস অফিসিয়াল, RANITADASH, এটা নিউমারোলজি ওয়াইজ চেঞ্জ হয়েছে।
তো সেই জন্য নামটাই অনেকে খুঁজে পায় না। অ্যান্ড লাস্ট ওয়ান, এই প্রশ্নটা শুনে রনিতার রিয়াকশনটা কি হবে আমি জানি না। ইজ রনিতা দাস অ্যালাইভ? Yes, I am and I'm talking. এটা কোভিডের সময় হয়েছিল। তাই? ইয়েস, কোভিডের সময় যখন আমার মা, বাবা, আমার দিদা, ঠাকুমা, আমার ফ্যামিলি 4 জন একসাথে হসপিটালাইজড, এবং আমি বাড়িতে আমার সিটসু আর রিট্রিভারকে নিয়ে আছি, ফাঙ্কি রোজিকে নিয়ে, এবং রোজি ওই সময় 5টা বেবি জন্ম দিয়েছে। তো আমি 7টা ছানাদের নিয়ে আছি একা বাড়িতে। একদিন হঠাৎ করে আমাকে শুভঙ্কর দাস স্টার জলসায় যিনি হেড ছিলেন ফোন করেছেন। ফোন করে ফোনটা ধরতেই আমি বললাম, হ্যাঁ বলো, রাত 2:30, ওই সময় শুভঙ্কর দাস ফোন আসে না। আমি বললাম, হ্যাঁ বলো, রনিতার নাম্বার। হ্যাঁ তুই বলছিস? হ্যাঁ। দেন বললো, কে এরকম একটা নিউজ দিয়েছে। আর তখন মানে লোকজন পাগল হয়ে যাচ্ছে, তখন পাগলের মতো এদিক ওদিক যে কেউ মারা যাচ্ছে। অ্যান্ড আমি দেখলাম ইউটিউবে ইটস দ্যাট দেয়ার কি অ্যাপ নো মোর। তারপরে সেদিন রাতে অনেক বন্ধু বান্ধব ফোন করলো, অনেকে রেগে গেল, অনেকে বললো আমার বাবা মা হসপিটালে আছে। বাবা, আমার বাবা যদি ফোনটা ঘেটে সকালে ওই নিউজটা পায়, সেও তো জানে না আমি বাড়িতে কি কন্ডিশনে। তখন কোভিডে না আমি যেতে পারছি ওদের কাছে, না ওরা আসতে পারছে। তো এই নিউজটা তখন হয়েছিল। দেন আমাকে পরের দিনই সকালে উঠে আমি সোশ্যাল মিডিয়া আপডেট দিলাম যে আমি বেঁচে আছি, আমার এখনো অব্দি কিছু হয়নি, ভগবানের আশীর্বাদে। বিকজ তখন প্যান্ডেমিক চলছে। আই অলসো ডোন্ট নো কি কাল কি হবে। মানে বাবাও ফোন করে বলতেন যে, বাবার পাশের বেডে যিনি আছেন তিনি বললেন, দাদা কাল আমার ছুটি। বাপি দেখছে 8 ঘন্টা পর তাকেই সাদা চাদরে ফোল্ড করছে। সো ওই সময়টা পেরিয়ে আমরা যে আজকে বেঁচে আছি না, আমার তো এটাই মনে হয় মিরাকল। আমার তো সত্যি মনে হয় যে এটা এই যে একটা প্যান্ডেমিক গো থ্রু করে বেঁচে আছি, এটাই মিরাকল। একদমই তাই। আর এটাই মানে সোশ্যাল মিডিয়ার আমরা যেটা নিয়ে ভালো মন্দ দুটোই তো আছে। এগুলো ভীষণ বাজে। এবং আমার মনে হয় এখন তো যেটা হয়েছে, কিছু মানুষ আছেন যাদের এটা একটা রোজগারের পথ হয়েছে, যারা এই ধরনের কন্টেন্ট করেন যেগুলো মুখরোচক হবে বলে লাইক ভিউজ বেড়ে যায় এবং ওনাদের অ্যাকাউন্টে টাকা যায়। তো নাও দ্য সোশ্যাল মিডিয়া বিকামিং আ বিজনেস ভেঞ্চার। যারা কিছুই করছেন না ওইটা খুব মন দিয়ে করছেন, এবং এইটা করার সাথে তখন কি হচ্ছে বলতো, এই সোশ্যাল মিডিয়াতে ব্যবসায় নিজেদের ঘরে টাকা নেবে বলে এই মার্কেটে ভুলভাল খবরগুলো দিচ্ছে। এবং সেখানে ইজি টার্গেট হচ্ছে সেলিব্রিটিরা, পলিটিশিয়ানরা। তাদের পার্সোনাল লাইফ নিয়ে তুমি ইচ্ছা করো, তাদেরকে তুলে এনে 10টা কথা বলো। কিন্তু দেখো ওই সেম জিনিস হয়তো নর্মাল মানুষের লাইফে হচ্ছে, কিন্তু ওটা দেখলে তো তোমার অত ভিউ লাইকস হবে না। তো ওই জন্য কোথাও একটা হয়তো আমরা খুব ইজিলি টার্গেট হয়ে আছি। তো সেটার থেকে বাঁচার একটাই উপায় আমি খুঁজে পেয়েছি, সচেতন থাকো। কতটা বলবে, কি বলবে, বি কনসিয়াস। কারণ আমি তো গিয়ে কারণ মুখ বন্ধ করতে পারবো। একটা কমেন্ট দিলে অনেকে যেমন দেখি রেগে গিয়ে আরো 10টা লেখে, তার আবার 10টা দিচ্ছে, সেটা নিয়ে আরো 10টা নিউজ হচ্ছে। সো আমি দেখেছি এগুলো করা যাবে না রনিতা। ইগনোর, कौन है देखा नहीं, महसूस नहीं होता, be like that. থ্যাংক ইউ রনিতা, থ্যাংক ইউ সো মাচ, Thank এন্ড you. অল দ্য বেস্ট বেবির জন্য তো অফকোর্স, এবং তুমি যে খবরটা খানিকটা বললে পুরোটা বললে না, সেটার জন্য অল দ্য বেস্ট, খুব ভালো হোক। Thank you so much. ফলো করুন বর্তমান।